আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি গিয়ার সংবাদ শিরোনামগুলো। প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে সড়ক, নৌ ও রেলপথে রাজধানী ছাড়ছেন মানুষ। টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড়। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ের দিন মহান মে দিবস। শ্রমিক মালিক ঐক্য উন্নয়নের শপথে বাংলাদেশ সহ বিশ্বজুড়ে পালন। এবং দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা। বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন। আমার জীবন এখন ফুরফুরা। আনোয়ার শীট সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। পরিবারের স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন মানুষ। ঢাকা ছেড়ে যাওয়া মানুষের খবর জানাতে এই মুহূর্তে গাবতলীতে আছেন পান্থ রহমান। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। পান্থ, গাবতলীতে ঈদযাত্রার কি অবস্থা দেখছেন? হাসিব, আপনি শুরুতে যে কথাটি বলছিলেন যে আজকে মহান মে দিবস, এবং আগে থেকে একটা ঘোষণা ছিল যে আজ মে দিবস হলেও সাধারণত মে দিবসের শ্রমিক সব ধরনের শ্রমিক, এমনকি পরিবহন শ্রমিকরাও কাজ করে না, কিন্তু এবার তারা আগে থেকে ঘোষণা দিয়েছিল তারা বাস চালাবে, কারণ জানেন যে আর একদিন বাদে পরদিন ঈদ। ফলে তারা যে বাস চালানোর যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের সাথে সাথে আমাদের যারা বাড়িগামী, অর্থাৎ ঈদে বাড়িগামী যে মানুষগুলো আছে, তারাও এই আজকের দিনটি বেছে নিয়েছে অনেকেই বাড়ি যাওয়ার জন্য। এবং সাত সকালে আমরা যে দেখতে পেয়েছি সেটি হচ্ছে যে শুরু থেকে, অর্থাৎ সকাল থেকেই প্রচুর ভিড় লক্ষ্য করছি আমরা গাবতলীর এই যে টার্মিনালের যারা বেশিরভাগ যাত্রী অবশ্য আগে থেকে টিকিট কেটে রাখা, তারা অপেক্ষা করছেন তাদের বাস কখন আসবেন, এবং আসার পরে সেই বাসে তারা নির্দিষ্ট সময় বাড়ি যেতে পারবেন। তবে অভিযোগ হচ্ছে বেশিরভাগ বাসই নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারছে না, কারণ দুই পাশে আমরা আসার সময় জ্যাম দেখেছি। সেই জ্যামের কারণেই আসলে বাসগুলো যারা ফিরতি হিসেবে আসছিল, তারা সেই বাসগুলো সঠিক সময়ে এসে পৌঁছাতে পারেনি, যার কারণে এখন বেশ কিছু যাত্রী আমরা দেখতে পাচ্ছি যে তারা নিজেদের বাসের জন্য অপেক্ষা করছে। আরও তবে সুখবর হচ্ছে যে প্রায় নিয়মিত বিরতিতে কিছু কিছু বাস আসছে, এবং সেই বাসগুলোতে ভর্তি করে, অর্থাৎ আগে থেকে টিকিট কাটা বাসগুলোতে ভর্তি করে তারা চলে যাচ্ছে। যে বিষয়টি সবার সাথে আলাপ করে জানা গেল সেটি হচ্ছে যে আজও এই সকালে, যদিও ধারণা করা হচ্ছিল যে আজ তেমন একটি ভিড় ওইভাবে হবে না, কিন্তু বিষয়টি একদমই সেরকম ছিল না। অনেক যাত্রী অনেকেই ঢাকা ছাড়ার উদ্দেশ্যে এই মুহূর্তে গাবতলীতে অবস্থান করছেন, এবং আমরা যদি আপনাদের একটু দেখাই তাহলে দেখবেন যে অপেক্ষমান যাত্রী সংখ্যা একেবারে কম না। যদিও প্রত্যেক বছরের তুলনায় সেটি হয়তো কম, কিন্তু এখনও পর্যন্ত আজকে ধরে নিচ্ছে সকলে যে আজ যেহেতু ছুটির দিন, আজ থেকে ছুটি শুরু হয়ে গেছে। ইনফ্যাক্ট বৃহস্পতিবার থেকে ছুটি শুরু হলেও অনেকেই অপেক্ষা করছিলেন, যারা বিশেষ করে গার্মেন্টস কর্মী থেকে শুরু করে যারা অন্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে চাকরি করেন, তারা অপেক্ষা করছিলেন আজকের দিনটির জন্য। তারা আজকের দিনের সকালেই যাত্রা শুরু করেছেন। হাসিব, এই ছিল এখনও পর্যন্ত আমার কাছে গাবতলীতে সর্বশেষ তথ্য। পান্থ, আপনাকে ধন্যবাদ। গাবতলী থেকে ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন পান্থ রহমান। ওদিকে রেলপথে ঈদযাত্রার খবর জানাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশন আছেন সোমা ইসলাম। আমরা সরাসরি যোগাযোগ করছি তার সাথে। সোমা, দেখছিলাম গাবতলীর ঈদযাত্রার চিত্র, তো কমলাপুর ঈদযাত্রার কেমন চিত্র দেখছেন? একদম শেষ মুহূর্তে হাসিব, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে শেষ মুহূর্তে কমলাপুর স্টেশনে যে চিত্রটি আমরা আপনাকে দেখাবো, সেটি কিন্তু অসংখ্য মানুষের ভিড়, অর্থাৎ যারা শ্রমজীবী মানুষ এবং নিম্ন আয়ের মানুষ, তারা যেহেতু ছুটিটা পেয়েছে গতকালকেই, সেজন্য তারা আজকে বাড়ির পথে রওনা দিয়েছেন। তবে বাড়ির পথে যে রওনা দেওয়ার চিত্র ঢাকার কমলাপুর রেল স্টেশনের, সেটা কিন্তু ভোর থেকেই দেখেছি। একদম উপচে পড়া মানুষের ভিড়, অর্থাৎ রাজধানীর আশেপাশে যে জেলাগুলো আছে, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, গফরগাঁও, ময়মনসিংহ, এই সমস্ত আশেপাশের জেলাগুলোতেই কিন্তু মানুষ ছুটছে
আসছে এবং তারা লোকাল ট্রেনগুলোর টিকিট নিচ্ছে এবং তারা অসংখ্য এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশনের বাইরের চিত্র আমি এটা দেখাচ্ছি, ভেতরে যে স্টেশনের চিত্র সেখানে কিন্তু প্রচণ্ড মানুষের চাপ রয়েছে। আর চাপটা হওয়ার একমাত্র কারণ হচ্ছে যে আজকে এই পর্যন্ত অর্থাৎ 6:20 পর্যন্ত 3টা ট্রেন অন টাইমে ছেড়ে গেছে, কিন্তু 7টার সময় যে ট্রেনটি আসার কথা সেই 7টা থেকে যে ট্রেনটি শুরু হয়েছে সেই ট্রেনটি কিন্তু এখনও প্ল্যাটফর্মে এসেই পৌঁছায়নি, অর্থাৎ বাকি ট্রেনগুলোর কিন্তু শিডিউল বিপর্যয় রয়েছে। তো এই কারণেই এখানে যাত্রীদের চাপ অনেক বেশি হয়ে গেছে, অর্থাৎ অন টাইমে ট্রেন আসছে না। 3টা ট্রেন শুধুমাত্র আজকে এই মুহূর্ত পর্যন্ত অন টাইমে ছেড়ে গেছে। এখন বাকিগুলোর কথা আসলে কর্তৃপক্ষ বলতে পারছে না, তার অর্থাৎ এই না বলতে পারার কারণটাই বোঝা যাচ্ছে যে শিডিউল বিপর্যয় রয়েছে। আর আমি যে মুহূর্তে এইখানে যেটি দেখাতে চাই সেটি হচ্ছে যে সাধারণ মানুষ যেটা অভিযোগ করছেন যে তারা টিকিট পাচ্ছেন, সবগুলো স্ট্যান্ডিং টিকিট পাচ্ছেন, কিন্তু টিকিটের দাম নাকি অনেক বেশি। তো এই রকম বেশি দাম দিয়ে প্রচণ্ড মানুষ, অনেক মানুষই এই টিকিট কিনছেন। আমি কজনের সাথে কথা বলি। ভাই, আপনি কোথায় যাবেন? আমি যাব গফরগাঁও। টিকিট পাইছেন? হ্যাঁ, টিকিট পাইছি, কিন্তু সিট পাই নাই। আগে ছিল 45 টাকা ভাড়া, আর এখন হয়ে গেছে 60 টাকা ভাড়া। তারপরে ভাড়া 45 টাকা, কোথায় কার ভাড়া? আগে গফরগাঁও গেলে আমরা 45 টাকা ভাড়া গেছি। দুদিন আগে গেছিলেন? এই 2-3 মাস আগেও গিয়ে আসছি। ভাড়া 60 টাকা কেন বেশি নিচ্ছে? বেশি কে? এখন টিকিটে যা মূল্য লেখছে তারা তো তাই নিবে। কোনো সিটিং টিকিট পাইছেন না? সব স্ট্যান্ড? শুধু সিট ছাড়া, সব সিট ছাড়া, কোনো সিট নাই। কয় ঘন্টা সবাই মিলে দাঁড়ায় যাবে? 5 ঘন্টা 5.5 ঘন্টা লাগবে এরকম। টিকিটের দামটা বেশি নিচ্ছে কেন, এটা কিছু বললেন? মানে এটা আমরা কি বলবো, বলতেছে আমাদেরকে মালে যা এখান থেকে অর্ডার দেওয়া হয়েছে আমরা তাই নিচ্ছি। টিকিটে যা তারা নির্ধারিত বিল দিছে তাই আমরা সেই অনুযায়ী টাকাটা নিচ্ছি। আপনাদের যে ট্রেনটা সেটা কয়টায় আসার কথা? আসার কথা 8:30টায়। ট্রেন কি এসে পৌঁছাইছে? হ্যাঁ, ট্রেন এখানে আছে, 8:30টায় ছাড়বে ট্রেন। তো যান ভাই, আপনারা যান, ট্রেনে যান, উঠে যান। তা হাসিব, যেটা দেখছিলেন যে কমলাপুর রেল স্টেশনের চিত্র হচ্ছে এটি। পরবর্তীতে জানাবো যে আসলে ট্রেনের শিডিউল বিপর্যয়টা কয়েক ঘন্টা, কত ঘন্টা করে হচ্ছে এবং যাত্রীদের যে অবস্থা এবং কমলাপুর রেল স্টেশনের যে সার্বিক চিত্র সেই জায়গাগুলো আমি ঘন্টার নিউজ যেটি আছে সেটা তো আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। হাসিব, সময় আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে নিশ্চয়ই ঈদযাত্রার আরও খবর জানবো আপনার কাছ থেকে। সময় ইসলাম কমলাপুর রেল স্টেশনে জানাচ্ছিলেন ঈদযাত্রার চিত্র। আজ মহান মে দিবস, বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা কর্মসূচিতে পালিত হচ্ছে দিবসটি। এ উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিপোর্ট করছেন আক্তার হোসেন। 1886 সালে 8 ঘন্টা কাজের দাবিতে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা। তাদের আত্মদানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল শ্রমিক শ্রেণীর অধিকার। সেই দিন থেকে মেহনতি মানুষের অধিকার আদায়ের প্রতীক হয়ে ওঠে মে দিবস। তবে এখনও বঞ্চনার অবসান হয়নি শ্রমিকের। ন্যায্য মজুরি, বেতন কাঠামো কিংবা কাজের পরিবেশ, এখনও অনেক ক্ষেত্রেই অনিরাপদ শ্রমিকরা। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় প্রধান অন্তরায় মালিক শ্রেণীর অধিক মুনাফালোভী প্রবণতা। মালিক শ্রমিকের সম্পর্ক উন্নয়নে এবছর শ্রমিক মালিক একতা, উন্নয়নের নিশ্চয়তা, এই প্রতিপাদ্যে পালিত হচ্ছে মহান মে দিবস। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আজ বেলা 12টায় তার মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। বাদ জোহর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আরেক দফা নামাজে জানাজার পর রায়নগরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। মুহিতের মৃত্যুতে 2 দিনের শোক ঘোষণা করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। দলের অস্থায়ী কার্যালয়ে কালো পতাকা উত্তোলন সহ ঈদের পরের দিন সিলেটের সব মসজিদ, মন্দির, গির্জায় দোয়া প্রার্থনার কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে জেলা আওয়ামী লীগ। এর আগে শনিবার রাত 9:55 নগরের ধোপাদিঘির পাড় এলাকায় মুহিতের পৈতৃক বাড়ি হাফিজ কমপ্লেক্সে তার মরদেহ পৌঁছালে ভিড় করেন পরিবারের সদস্য, আত্মীয় ও শুভাকাঙ্ক্ষীরা। সবসময় তিনি দেশ এবং সিলেট নিয়ে সম্প্রতিকালে সিলেট নিয়ে বারবার সিলেটের কথা বলেন আর পুরনো কাহিনী আমরা ছোটবেলায় কি করেছি সেইগুলো বলেন এবং এইগুলো বলতে খুব উৎসাহ বোধ এবং উনি খুব তৃপ্ত নন। বলছেন আমার কোনো অতৃপ্তি নাই, আমি অনেক কিছু যা করার ইচ্ছা ছিল করতে পেরেছি। আপনার ওনার জন্যে দোয়া করুন। বিদেশিদের দরজায় বিএনপি নয়, বরং সরকারি বিএনপিকে ভোটে আনতে বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে বলে দাবি করছে বিএনপি। আর আওয়ামী লীগ বলছে বিএনপি রাজনৈতিকভাবে নিঃস্ব বলেই ভিনদেশি ষড়যন্ত্রের ফায়দা হাসিলে ব্যর্থ। রিপোর্ট সময় ইসলামের।
ভোটের বাকি এখনো 2.25 বছর, কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে নানামুখী সমীকরণের আলোচনা। সংবিধান অনুযায়ী সাধারণ নির্বাচন হবে 2023 সালের ডিসেম্বর অথবা 2024 সালের জানুয়ারিতে। তবে রাজনৈতিক বিতর্কের পারদ উঠানামা শুরু করেছে আগে থেকেই। উন্নয়ন সহযোগী বিদেশিরা, বিশেষ করে যুক্তরাষ্ট্র, বলছে তারা কোনো পক্ষে নেই, কিন্তু নির্বাচন হতে হবে আন্তর্জাতিক মানের। মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যকে কিভাবে দেখছে বিএনপি? বাংলাদেশের মানুষ যেটা চাইছে বিদেশিরা তাই চাচ্ছে। বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার ফিরে চাচ্ছে, তার গণতন্ত্র ফিরে পেতে চাচ্ছে। বিদেশিদের যে ভূমিকা সেটা তারা যদি তাদের নৈতিক দায়িত্ব পালন করতে চায়, দে আর মোস্ট ওয়েলকাম। এবং সেটা যদি বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণে কোনো কিছু সহযোগিতা কিংবা সহায়ক ভূমিকা পালন করবে, সেটাতে না করার কিছু নাই এখানে। আমি তো বলছি বিষয়টা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নাই তো। এই যে বিদেশিরা আসছে, বিদেশিদের নিয়ে তারা প্রতিবাদ করছে, তাহলে তারা কেন এখন বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে র্যাবের এই স্যাংশন উঠে যাওয়ার জন্য, বিএনপিকে নির্বাচনে আনার জন্য তারা কেন মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে? আমরা কিন্তু মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছি না। উত্তরে আওয়ামী লীগ জানালো বিএনপি সময় অপচয় করছে। নির্বাচন হবে 2023-এর ডিসেম্বরে অথবা 24-এর জানুয়ারিতে। তো তার 6 মাস আগে বা 3 মাস আগে কথা বললে সেটাই যথেষ্ট। এত আগে থেকে কথা বলার প্রয়োজন নেই। এখন বিদেশি কূটনীতিরা কথা বলছেন, কারণ আমরা হয়তো অনেকেই তাদের কাছে যে নির্বাচন নিয়ে বিষয় বলছি তারা সে কথা বলছেন। আমরা কি পৃথিবীর কোনো দেশ আছে, অন্য কোনো দেশে সেই দেশের আভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে বিদেশি কূটনীতিরা কথা বলেন না? কারণ হচ্ছে সেই দেশের রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই কূটনীতিকদের কাছে যে সকাল বিকাল ধর্ণা দেয় না। বিএনপি বলছে বর্তমান পরিস্থিতিতে সংলাপই সহজ সমাধান। একটা দেশে যখন সব আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের পথ যখন রুদ্ধ হয়ে যায়, তখন কিন্তু আন্দোলনের প্রশ্ন আসে। এবং একটি গণতান্ত্রিক দেশে পথ তো রুদ্ধ হওয়ার কথা না। আপনারা কি আলোচনা চান? নিশ্চয়ই, আমরা তো আলোচনা বারবার সবসময় তো আলোচনার কথা বলে আসছি। কিন্তু তারপরও কেন সরকার বলে সব আলোচনা আপনারা ভেস্তে দেন? আলোচনা হলে তো ব্যস্ত যাবে, আলোচনাই তো হচ্ছে না। আওয়ামী লীগ বলছে বিদেশিদের কাছে ধর্ণা না দিয়ে আগামী নির্বাচনে বিএনপির নেতা কে হবেন আগেই সেই ফয়সালা হোক। তাদের দলের নেতৃত্ব নিয়ে ভাবা দরকার, যে তাদের ভবিষ্যতে কোন নেতৃত্বের অধীনে তাদের দলটা চলবে। কারণ তাদের যে শীর্ষ 2 নেতা, একজন তো দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে মাননীয় প্রধানমন্ত্রীর বদন্যতায় মুক্ত, আর একজন বিদেশে পলাতক। তাদের ভাবা উচিত তাদের নেতৃত্ব নিয়ে। আমরা মিডিয়ার মাধ্যমে কিন্তু বিএনপিকে আমরা জীবিত রাখছি। শোভা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। তাদের জন্ম, বেড়ে ওঠা, মৃত্যু সবকিছুই হতো নৌকায়। বলছি পটুয়াখালীর রাঙাবুলির মান্তা সম্প্রদায়ের কথা। ভাসমান জীবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে মান্তা সম্প্রদায়ের মানুষ পেয়েছে স্থায়ী ঠিকানা, নদী তীরবর্তী স্থানে বাড়ি পেয়েছে, ফিরেছে সমাজের মূল স্রোতে। আলিয়াজগড়ের ভিডিওচিত্রে পটুয়াখালীর রাঙাবুলির চর মন্তাজের মান্তা সম্প্রদায়ের জীবনচিত্র জানাচ্ছেন নীলাদ্রি শেখর। স্পিডবোটের তীব্র গতিতে ছুটে চলা কিংবা উথাল পাথাল পানিতে নৌকা বেয়ে যাওয়ার রোমাঞ্চ অভিজ্ঞতায় আলোড়িত হয় অনেকেই। কিন্তু যাদের জীবনটাই পানিতে ভাসমান, দুর্যোগে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসেও নৌকাতেই বাস। নৌকা ডুবে কিংবা নৌকা থেকে পড়ে গিয়ে কত শিশুর প্রাণহানিও হয়েছে। মাইয়া ছেলে পান লইয়া নৌকার মধ্যেই থাকতাম। এবার তো জায়গা জমিনে আসলে না, কিচ্ছু নেই আমার এখন। আমারও অনেক কষ্ট লাগছে নদী থেকে। আমরা যে জীবনও মানুষ হয়ে পারবো না, কিন্তু এখন পারি স্যার। কিন্তু স্যার প্রধানমন্ত্রী ঘর দেশে আমরা থাকতে পারি আশ্রয় নিয়ে। মুজিব বর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঘোষণাই বদলে দেয় সবকিছু। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে বাড়ি পেয়েছে মান্তার সম্প্রদায়ের 29টি পরিবার। তাদেরকে আমরা
সমাজে যে মূল উন্নয়নের স্রোতধারা সেটার সাথে আমরা একীভূত করতে পেরেছি, কারণ তাদেরকে আমরা স্থলে আনতে পেরেছি। আমরা এদেরকে প্রাথমিকভাবে ভোটার করেছি, ভোটার করে নাগরিক হিসেবে তাদের স্বীকৃতি দিয়েছি, তারপরে তাদেরকে এখানে পুনর্বাসন করা হয়েছে। সেখানে পৌঁছেছে বিদ্যুৎ, হাঁস মুরগি, গরু ছাগল পালন, শাকসবজি চাষ, দোকানপাট করে ব্যবসা বাণিজ্যে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে তারা। শিক্ষার সুযোগ বঞ্চিত শিশুদের লেখাপড়া শেখাতে নতুন সংগ্রামে নেমেছে পরিবারগুলো। অনেকটা আমাকে শান্তি ছাড়া আমাকে ঘর পাইছি, রাস্তা পাইছি, বোট স্কুলে আমাকে ছেলে মেয়ে পড়ে, আমাকে ছেলে মেয়ে মারদাসায় যাইতে পারে, আগে যাইতে পারেনি। আমরা তো আগে উঠফের মানুষের দ্বারা যাইতাম, আমাকে মানতা কই মানে তারাই দিতে, আমাকে বেরতে দিতে না। অনেকটা আমাকে হ্যাগো লাগে মিল হয়ে গেছে এই ঘর পাড় থেকে। এখন মনে করেন 5টা হাঁস পালন যায়, 5টা মুরগি পালন যায়। হ্যাঁ, পর মনে করেন আগে কারেঙ্গে ছিল না, আন্দারে আমরা রয়েছি, আলো বাতাস দেখিনি। এখন আমরা কারেঙ্গে থাই। এখন কি পড়াশোনা করো? জি। কোন স্কুলে পড়ো? পড়ি আমরা এখন শিশু বাগান প্রাক প্রাথমিক স্কুলে। আরও 31টি মান্তা পরিবারের জন্য আশ্রয়ণ প্রকল্পের 3য় ধাপে বাড়ি নির্মাণ কাজ চলমান রয়েছে। কত বছর ধরে এই সম্প্রদায়ের মানুষের নদীর বুকে বসবাস তার ঠিক সঠিক তথ্য তারা দিতে পারেনি। তবে প্রধানমন্ত্রীর এই আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে এই সম্প্রদায়ের মানুষ ফিরেছে এক নতুন জীবনধারায়। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, চরমুন্তাজ, রাঙাবালি, পটুয়াখালী। দেশে ভ্রমণের পাশাপাশি ঈদের ছুটিতে বিপুল সংখ্যক ভ্রমণ পিপাসু যাবেন দেশের বাইরেও। ভারত, দুবাই, থাইল্যান্ড আর নেপালে ভ্রমণের আগ্রহী বেশি। বাজারে নানা প্যাকেজ নিয়ে হাজির পর্যটন উদ্যোক্তারাও। ট্যুরিজম বোর্ড বলছে, দেশে ভ্রমণে বড় চ্যালেঞ্জ যোগাযোগ ব্যবস্থা, তাই বিদেশে যাওয়ার আগ্রহী বেশি পর্যটকদের। রিপোর্টে আরও জানাচ্ছেন মাজরুল হক মান্না। করোনাকালে গত 2 বছর ভ্রমণে বিধিনিষেধের ফাঁকে ফাঁকে দেশের আনাচে কানাচে ঘুরে বেরিয়েছেন পর্যটকরা। যারা সুযোগ পেলেই বিদেশে ভ্রমণে যেতেন তারাও ছিলেন এই তালিকায়। তাই দেশে ভ্রমণকারীর সংখ্যা আগের চেয়ে অনেক বেড়ে গিয়েছিল, কিন্তু এবছর করোনা পরিস্থিতির উন্নতিতে পাল্টে যেতে থাকে দেশের ভ্রমণের চিত্র। আমাদের রিসোর্ট যেগুলো আছে সেখানেও একটু চাপ কম, কিন্তু এই সিকিম, দার্জিলিং এগুলিতে একটু চাপ বেশি, কাশ্মীর, মেঘালয় এগুলিতে একটু চাপ বেশি আমরা এই ঈদে আমরা দেখতে পাচ্ছি। বন্ধটা আবার অনেক বড়, 9 দিনের একটা বন্ধ, তো অনেকেই দেখা যাচ্ছে যে আবার ঈদটা হয়তো দেশের বাইরে করবে। আমরা এরকম অনেক মানুষকে সেবা দিয়েছি, হয়তো বাসের টিকিট করে দিয়েছি, ভিসা করে দিয়েছি বা প্যাকেজ করে দিয়েছি, যারা হচ্ছে ঈদের আগেই চলে যাচ্ছে। বিদেশে ভ্রমণের আগ্রহ থাকলেও তা একেবারে সহজ হবে না বলে জানায় ট্যুর অপারেটরদের সংগঠন টপ। সহজে দেশের বাইরে ভ্রমণটুকু করতে পারবে না। যেমন আমি বলি, আপনি যদি মালয়েশিয়া বলেন, মালয়েশিয়া অ্যাপস করে ভিসা সাবমিশন করতে হবে, ভিসা ফি একটু বেশি। যদি বলেন, থাইল্যান্ড বলেন, ইজি এন্ড গো, বাট যদিও একটা ইজি এন্ড গো নাই, কিন্তু ইন্স্যুরেন্স আছে। তারপর যদি আপনি ইন্ডিয়া বলেন, অনেক খুব রাশ। ঈদের সময় বিদেশে ভ্রমণের চিন্তা কেন করেন পর্যটকরা, তার কারণ ব্যাখ্যা করে ট্যুরিজম বোর্ড। আমার মনে হয় যে অনেক মানুষ বাইরে যেতে চায়, যে এটার একটা বড় কারণ হচ্ছে যে ঈদের সময় আমাদের রাস্তায় চাপ অনেক বেশি থাকে এবং এটা একটা বড় বিপর্যয়। তবে দেশে ভ্রমণের বাধাগুলো দূর করলে বিদেশের চেয়ে দেশে ভ্রমণ বাড়বে। মাজরুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। এবারে জানাবো ইউক্রেন যুক্তরাষ্ট্র এবং সামরিক জোট ন্যাটোকে ইউক্রেনে অস্ত্র সরবরাহ না করতে আবারও আহ্বান জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ। তিনি বলেন, ইউক্রেনে রাশিয়া তার লক্ষ্য অর্জন করবে এবং সবকিছু পরিকল্পনা অনুযায়ী হচ্ছে। আর শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার সর্বোচ্চ সম্ভাবনার কথা বলেছেন ইউক্রেন প্রেসিডেন্ট। ইউক্রেন জুড়ে হামলা জোরদার করেছে রুশ বাহিনী। শনিবার ইউক্রেনের 17টি সামরিক স্থাপনা ধ্বংস এবং 2 শতাধিক সেনা হত্যার দাবি করেছে রাশিয়া। ওডেসা বিমানবন্দরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় রানওয়ে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, পূর্ব ইউক্রেনে আরও বড় সামরিক তৎপরতার জন্য প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা।
দোনেৎস্কের লিমানে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় 9 জন আহত হয়েছে। নতুন স্যাটেলাইট ছবিতে দেখা গেছে মারিউপোলের আজভস্তাল ইস্পাত কারখানার প্রায় প্রতিটি ভবন ধ্বংস হয়ে গেছে। আজভ রেজিমেন্টের কমান্ডার সোভিয়াতোস্লাভা প্লামার জানিয়েছেন, শনিবার নারী ও শিশুসহ 20 জনকে নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এ পরিস্থিতির মধ্যেই শনিবার ইউক্রেন সফর করেছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি। দেখছেন চ্যানেলের সংবাদ। এই পর্যায়ে নিচে অশোক লিলান্ডি ফটোস বিরতি। আর বিরতির পর জানি ফিরব। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রতি বছরের মতো এবারও দেশের কয়েকটি জেলায় দরিদ্র সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সমাজসেবামূলক প্রতিষ্ঠান ট্রাই ফাউন্ডেশন। প্রতিনিধি পাঠানো তথ্য ভিডিওচিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট। সুবিধাবঞ্চিত মানুষের সাথে ঈদের খুশি ভাগাভাগি করতে পাহাড়ি জেলা বান্দরবানে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। বান্দরবানের আলীকদম প্রেস ক্লাবের মাঠে 200 পরিবারকে চাল, ডাল, তেল, চিনি, সেমাই, আলু, পেঁয়াজ, লবণ সহ খাদ্য সামগ্রী দেয়া হয়। সে সময় উপস্থিত ছিলেন চ্যানেল আই বান্দরবান জেলা প্রতিনিধি হাসান ইসমাইল, আলীকদম প্রেস ক্লাব সভাপতি মমতাজউদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক SM জিয়াউদ্দিন জুয়েল। দিনাজপুরে ট্রাই ফাউন্ডেশনের সহায়তায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে দরিদ্রদের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান প্রশাসনিক ব্যক্তিবর্গ ও অতিথিরা। দিনাজপুরের বিরল উপজেলার মুকুটপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে চাল, সেমাই, চিনি, গুঁড়ো দুধ, লবণ, ভোজ্য তেল, পেঁয়াজ, আলু ও সুগন্ধি সাবান সহ ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিল বোচাগঞ্জ উপজেলার ভাদুয়ারি হাটের আশ্রয়ন যুব সমবায় সমিতি। পঞ্চগড়ের তেঁতুলিয়ার বুড়োপুরি এলাকায় 200-র বেশি দরিদ্র মানুষকে চাল, ডাল, চিনি, সেমাই ও লবণ বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ কাবুল হোসেন, মীর হোসেনুজ্জামান, চ্যানেল আই প্রতিনিধি রহমান মুকুল। নীলফামারীতে 200 মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরিফিন। সে সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, প্রেস ক্লাবের সভাপতি তাহমিন হক ববি ও চ্যানেল আই জেলা প্রতিনিধি আনোয়ারুল আলম প্রধান সহ অনেকে। কুড়িগ্রাম সদরের বিভিন্ন বস্তি এলাকায় 200-র বেশি দরিদ্র মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক কুড়িগ্রাম খবর পত্রিকার সম্পাদক SM ছানালাল বক্সি, আমার চ্যানেল আই দর্শক ফোরামের যুগ্ম আহ্বায়ক দুলাল বোস, চ্যানেল আই প্রতিনিধি শ্যামল ভৌমি। নড়াইলের সুবিধাবঞ্চিত মানুষদের জন্য নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দিয়েছে ট্রাই ফাউন্ডেশন। জেলা 200 হতদরিদ্র মানুষকে দেয়া হয় চাল, ডাল, চিনি, সেমাই, দুধ, পেঁয়াজ ও আলু। এসব উপহার তুলে দেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রতন কুমার হালদার। মানিকগঞ্জের সুবিধাবঞ্চিত মানুষের সাথে ঈদের খুশি ভাগাভাগি করতে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। দীর্ঘ 18 বছর ধরে ট্রাই ফাউন্ডেশন অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের উদ্যোগ নিয়ে আসছে। ভবিষ্যতে আরও অনেকে এগিয়ে আসবে বলে মনে করে সংগঠনটি। সাবরিনা হাসান, চ্যানেল আই। ঈদ উল ফিতরে জেলায় জেলায় অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে প্রকৃত জীবন ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা কেন্দ্র। পরিবেশ সুরক্ষায় সচেতনতা তৈরির পাশাপাশি প্রকৃত জীবন ফাউন্ডেশনের মানবিক সহায়তা কার্যক্রমের প্রশংসা করেন বিশিষ্টজনেরা। আর জানাচ্ছেন শম্মিক আহমেদ। রাজশাহীর বাঘা উপজেলার তেঁতুলিয়ায় নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্যপণ্য বিতরণ করে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা কেন্দ্র। আমার একটা মা আছে, তার সাথে ঈদটা সুখে করতে পারতেছি। আমরা গরিব মানুষ, ঈদের মুখে চাল পেয়েছি, খুব খুশি হয়েছি, আনন্দ। আমাদের চলার সমস্যা ছিল, আমাদের বাজার ঈদের বাজারটা আমরা পাওয়াতে আমরা বিতরণ কার্যক্রমে সহযোগিতা করে স্থানীয় সংগঠন ভ্যাগাবন্ড অ্যাসোসিয়েশন। ঈদে উদযাপনের জন্য যে ত্রাণটা পাঠিয়েছেন মূলত প্রকৃতি এবং জীবন ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে, সেজন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। ঈদের আগে যে ত্রাণ বিতরণ করা হলো সেজন্য ধন্যবাদ প্রকৃতি জীবন ফাউন্ডেশনকে এবং
এর প্রতিষ্ঠাতা মুকিত মজুমদার বাবু স্যারকে এত সুন্দর একটা পদক্ষেপের মাধ্যমে এই এলাকার দুস্থদের উপকৃত করে আসছেন, এই জন্য আমি কৃতজ্ঞ, এই এলাকাবাসী কৃতজ্ঞ। দিনাজপুরে দ্বিতীয় দফায় ঈদ উপহার সামগ্রী পেয়ে কৃতজ্ঞতা জানান উপকারভোগীরা। চাল ডাল সব কিছু পাইলাম, এটা আমি খুব খুশি। আশা করি সামনের বারও যিনি দিতে পারে, আমরা যেন সামনের বার আবার পাই, ছেলে মেয়ে নিয়ে যেন ঈদ করতে পারি। তাদেরকে দিছে ঈদ উপহার, খুব ভালো চাল ডাল চিমি পাই, আমরা খুব ভালো আনন্দ পাইছি। আমার চ্যানেলে দর্শক ফোরাম দিনাজপুরের সহযোগিতায় আয়োজনে অংশ নেন বিশিষ্টজনেরা। দোয়া করি চ্যানেল আয়ের জন্য, তার যেন উত্তর আরও এই জিনিসটি বৃদ্ধি পায় এবং সকলের গরিবদের মাঝে যেন আসে। এইভাবে আরও অন্য সংস্থা যদি এগিয়ে আসে, তাইলে আমাদের যে গরিব মানুষ, অসহায় মানুষ, তারা অন্তপক্ষে একটু হলেও স্বাবলম্বী হতে পারবে। আজকে ঈদের আনন্দ ভাগাভাগির জন্য আজকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। এটা আসলে আমাদের সমাজে এরকম ধরনের প্রতিষ্ঠান প্রয়োজন। পরিবেশ উন্নয়নের সঙ্গে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে কাজ করছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। শৌমিক আহমেদ, চ্যানেল আই। পটুয়াখালীতে সড়ক মহাসড়ক উন্নয়নের সাথে পায়রা সেতু এবার ঈদে বাড়তি সুবিধা দিচ্ছে। সেতু পেরিয়ে নিজ নিজ গন্তব্য ছাড়াও পর্যটকরা যেতে পারছেন কুয়াকাটা সৈকতে। জেলা শহরে রাস্তার প্রশস্তকরণ সহ চলাচল উপযোগী করা হয়েছে। এনাতুর রহমানের রিপোর্ট। ঈদকে সামনে রেখে পটুয়াখালীর মহাসড়ক ও সকল উপজেলার আঞ্চলিক সড়ক মেরামত ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। রাস্তার উন্নয়ন ও সৌন্দর্য বর্ধন করা হয়েছে। আমাদের সড়কপথকে নিরবিচ্ছিন্ন রাখার সব রকম চেষ্টাই করেছি। সড়ক যোগাযোগ ব্যবস্থা এই মুহূর্তে অন্যান্য সময় থেকে অনেক ভালো। সকল মানুষকে নিয়ে আমরা যেন একটা উৎসব মুখর একটি ঈদ উল ফিতর উদযাপন করতে পারি, সেরকম একটি কার্যক্রম পুরোপুরি আমরা প্রস্তুত, সেরকম কার্যক্রম আমরা নিয়েছি। পায়রা সেতু চালুর সাথে সড়কের উন্নয়নে বহুমুখী অর্থনৈতিক কর্মকাণ্ড ছাড়াও নানাভাবে উপকৃত হয়েছে দক্ষিণাঞ্চলের মানুষ। এমন উন্নয়ন অগ্রযাত্রায় আনন্দিত স্থানীয়রা। এই পায়রা সেতুটা হওয়ার কারণে আমাদের এই দক্ষিণ অঞ্চলের মানুষের এই যে একটা অর্থনৈতিক যোগাযোগের দ্বারও উন্মোচন হয়েছে। এই সেতুটি নির্মাণের ফলে এই এলাকার জনগণ খুব সহজেই বাড়িতে আসা যাওয়া করতে পারতেছে। কিছু মিলে অনেক ভালো এবং চলাফেরা করে খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছি। সেতুটা হয় আমাদের সময় বাঁচিয়ে গেছে, আমরা সব দিক দিয়ে লাভবান হয়েছি, কষ্ট কম আছে। লেবুখালী নদীর উপর পায়রা সেতু নির্মাণের ফলে দীর্ঘদিনের ফেরির দুর্ভোগ ভুলে এবার ঈদে স্বাচ্ছন্দ্যে জেলার গন্তব্যে পৌঁছাতে পারছে বাড়ি ফেরা মানুষ। ঈদ যাত্রায় এটি একটি বাড়তি আনন্দ যোগ হয়েছে। পটুয়াখালীর পায়রা সেতু থেকে এনায়েতুর রহমান, চ্যানেল আই। এ পর্যায়ে রয়েছে কৃষি সংবাদ। দুমাস নিষেধাজ্ঞার পর লক্ষ্মীপুরে মেঘনায় রোববার থেকে ইলিশ ধরা শুরু করবে জেলেরা। ইতোমধ্যে নৌকা মেরামত ও জাল বোনার কাজ শেষ করেছে তারা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। মৌলভীবাজারে লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেল ও সড়কপথ বন্যপ্রাণীদের মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। প্রতি বছর ট্রেনে কাটা পড়ে ও গাড়ির চাকায় পিষ্ট হয়ে অসংখ্য বন্যপ্রাণীর মৃত্যু হচ্ছে। জানাবো পার্টেক্স ফার্নিচার খেলার খবর।